ওয়াকার, জেনারেল ওয়াকার, তার রাজনৈতিক ভবিষ্যৎটা কি, ওয়াকারের ভবিষ্যৎটা কি, সেটা আপনাদের সামনে তুলে ধরি। সেনাবাহিনীর এই সিদ্ধান্ত খুবই খুবই সময় উপযোগী, একটা অ্যাকশনে যাচ্ছে, আর এই অ্যাকশনটা জরুরি। আর এই ব্যাপারে সেনাবাহিনী কিন্তু সতর্ক অবস্থান যাচ্ছে, বোঝাই যাচ্ছে। ডক্টর ইউনূসের উচিত, যদি উনি না পারেন তাহলে আপনি পদত্যাগ করাই দেন, নতুন কাউরে দেন। ইউনূসকে হারাবার ক্ষমতা শাহাবুদ্দিন চুপ্পুর নেই, একমাত্র আছে ওয়াকারুজ্জামান। সুতরাং জমে উঠেছে লড়াই। আর ইউনূস তিনি কি করবেন? তিনিও পালাবার চেষ্টা করবেন, তবে পালাতে পারবেন না। দেখে নেবেন, মিলিয়ে নেবেন কথা। সেনাবাহিনীর অভ্যন্তরে বিশেষ করে ঢাকা সেনানিবাসকে কেন্দ্র করে বিশেষ কিছু কি ঘটছে? একটি বিদেশি গণমাধ্যমের প্রকাশিত রিপোর্ট আমাদের আতঙ্কিত করে তোলার জন্য যথেষ্ট। বাংলাদেশের উপর একের পর এক নিষেধাজ্ঞায় ভারত, সর্বশেষ বাংলাদেশি পণ্য ভারতের স্থলবন্দর দিয়ে আমদানি নিষিদ্ধ করলো ভারত। কি ঘটতে যাচ্ছে, ভারত বাংলাদেশের সাথে কি ঘটাতে যাচ্ছে? ভারত যে ধীরে ধীরে কঠোর হবে, বাংলাদেশকে বিভিন্ন দিক থেকে ঘিরে ধরবে, অপ্রিয় হলো এই সত্য প্রিয় দর্শক অনেক আগে থেকে আমি বলে আসছি। ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি মন্তব্য করেছেন গত রোববারই যে ভারতের সঙ্গে টক্কর দিলে বাংলাদেশ বাঁচতে পারবে না। এই কথাটি নিঃসন্দেহে আমাদের জন্য অপমানজনক, অবমাননাকার, উস্কানিমূলক, নিঃসন্দেহে। ইতিমধ্যে বুঝতেই পারছেন আজকের খবরটি কতটা গুরুত্বপূর্ণ একটি খবর। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে, আর সেখানে আজকে আমরা দেখব আজকের খবরের বিস্তারিত। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন যে যেখানে আছেন। আজকে এই সংক্ষিপ্ত লাইভে আপনাদেরকে স্বাগত। ওয়াকার, জেনারেল ওয়াকার, তার রাজনৈতিক ভবিষ্যৎটা কি, এই বিষয়ে আমার সংক্ষিপ্ত অ্যাসেসমেন্ট নিয়ে আসলাম। যেহেতু আমি অনেক রাজনৈতিক নেতাদের সাথে কথা বলি রেগুলার, সব দলেরই, এবং তাদের ভিতরে কে কি কথা চালাচালি করে এগুলো নিয়ে আমার জানাশোনা আছে কম বেশি। এবং সেই প্রেক্ষিতে এখন পর্যন্ত আমি কি মনে করছি যে ওয়াকারের ভবিষ্যৎটা কি, সেটা আপনাদের সামনে তুলে ধরি। প্রথমত, শেখ হাসিনা যখন দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে কি হয়েছিল? পালিয়ে যাওয়ার পরে শেখ হাসিনার সবচেয়ে বড় বন্ধু হয়েছে ভারত, এবং ভারত শেখ হাসিনাকে আবার ক্ষমতায় বসিয়ে দিবেন, এবং শেখ হাসিনা আবার ক্ষমতায় আসবেন। এটা ছিল ফার্স্ট ইমপ্রেশন। এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা এটাই মনে করেছিলেন যে ভারতে অসংখ্য আওয়ামী লীগ নেতাকর্মীরা আশ্রয় নিয়েছেন, এবং শেষ পর্যন্ত তারা সবাই দেশে চলে আসবেন। শেখ হাসিনা আবার বীর দর্পে বাংলাদেশে ঢুকবেন, সংগ্রাম করবেন, সরকার গঠন করবেন, তাকে কেউ জেলে নিতে পারবে না, ইত্যাদি। এরপর আস্তে আস্তে রাজনীতি সামনের দিকে এগুলো, বিশ্ব রাজনীতি সামনের দিকে এগুলো। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসবেন অবস্থা। যখন ডোনাল্ড ট্রাম্প নির্বাচন করছিলেন, আপনাদের মনে আছে যে আমি বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের গাজা ইস্যুতে প্রচন্ড সমালোচনা করেছিলাম, বাট এট দ্য সেম টাইম আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি ট্রাম্পের সমর্থক নই। সেই ভিডিও আপনাদের নিশ্চয়ই মনে আছে। এবং আমি বলেছিলাম যে ট্রাম্প এসে কোনো লাভ হবে না। আমি চাইনি মনে প্রাণে, এবার ট্রাম্পের পক্ষে আমি ক্যাম্পেইন করিনি। আমি ট্রাম্পের, যদিও আমার ছেলে বাই বার্থ আমেরিকান, তার বয়স 28 চলছে, আমার মা আমেরিকান নাগরিক, আমার ফ্যামিলির 80% আমেরিকান নাগরিক, আমার বোনরা, আমার ভাগনা ভাগ্নি সব, চাচা ফুপু সব আমেরিকান। তাই আমেরিকার ফিল্ড আমি জানি, পালস আমি জানি, ওয়েস্টার্ন পলিটিক্স, মেইন স্ট্রিম পার্টি পলিটিক্স করেছি, সুতরাং আমি জানি। কিন্তু আমি বলেছিলাম যে ফরেন পলিসি চেঞ্জ হবে, আমেরিকান ফরেন পলিসি চেঞ্জ হবে। কিন্তু আমাকে তখন অনেক আওয়ামী লীগের কর্মীরা, বিশেষ করে অনেক ভারতীয় বাঙালিরা আমাকে অপমানসূচক কথাবার্তা বলেছিল। ট্রাম্প আপনি জানেন না, বুঝেন না কিছুই, হ্যান ত্যান। শেষ পর্যন্ত কি হলো? আমেরিকান ফরেন পলিসি চেঞ্জ হয়েছে। ট্রাম্প শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে দিয়েছে। ট্রাম্প নরেন্দ্র মোদীকে কোলে তুলে নেচেছে? না, নাচেনি। যেটা হয়েছে, নরেন্দ্র মোদী যখন ইউক্রেন ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে গেলেন না, তখনই আমেরিকার অ্যাম্বাসেডর ভারতে একটা স্টার্ক ওয়ার্নিং দিয়েছিল। আমেরিকার মিডিয়াতে কিন্তু সেটা প্রচারিত হয়েছিল যে আমাদের বন্ধু, কিন্তু আরো তোমাদেরকে প্রমাণ করতে হবে তুমি আমাদের বন্ধু। কিন্তু সেটা প্রমাণ করতে ব্যর্থ হয়েছিল ভারত। ভারত কখনো
রাশিয়ার পাশ ছাড়বে না। এখন আপনি আপাতভাবে যতই আপনি মনে করেন ট্রাম্প রাশিয়ার সঙ্গে হেভি বন্ধুত্ব, একেবারে পুটিনের সঙ্গে তার দোস্ত, এই ব্যক্তিগত দোস্ত এগুলো হচ্ছে সব ক্যামুফ্লাজ। নরেন্দ্র মোদী তার হাউডি বাউডি দোস্ত, ক্যামুফ্লাজ। আমেরিকান প্রেসিডেন্টেরও এত ক্ষমতা নাই যে ন্যাশনাল সিকিউরিটি অথবা ফরেন পলিসির বিরুদ্ধে যাবে। অনেক ক্ষেত্রে ইটস নট পসিবল। ফরেন অ্যাডমিনিস্ট্রেশন বিভিন্ন সরকারের অধীনে কিছুটা বাহ্যিক পরিবর্তন আসে, বাহ্যিক পরিবর্তন, কিন্তু আলটিমেটলি যেই লাউ সেই কদু, সেই পলিসি তারা থাকবে। ইউক্রেন ইস্যুতে আপনি মনে করতে পারেন যে ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশন প্রো রাশিয়ান, কিন্তু এটা নেটোর দেশগুলো মেনে নেবে না, এবং শেষ পর্যন্ত রাশিয়া ইউক্রেন ইস্যুতে আবার ওয়েস্টের সাথে সমস্যা করবে, এবং আমেরিকা ওয়েস্টার্ন কান্ট্রিদের সাথেই থাকতে হবে যতই ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশন ফাল পারে। গাজার যুদ্ধ থামিয়ে দিবে, এমন থামিয়েছে যে সিজফায়ারের নামে, বন্দি বিনিময়ের নামে গাজাতে ইসরায়েলি সাজোয়া বাহিনী ঢুকে এখন বসে গেছে, আরো বেশি করে বসে গেছে। ফরেন পলিসি চেঞ্জ হয় না ভাই। তাই বাংলাদেশ ইস্যুতে ডক্টর ইউনূসকে নিয়ে যে ফরেন পলিসি নির্ধারণ হয়ে গেছে বাইডেনের সময়, সেটাই এখন বাস্তবায়ন হবে। যেটা ডেমোক্র্যাটরা করে, ডেমোক্র্যাটরা কি করে জানেন? ডেমোক্র্যাট একটা পলিসি আনে, রিপাবলিকানরা সেটা বাস্তবায়ন, এইটাই সাধারণত হয়। তো সেই ক্ষেত্রে ডক্টর ইউনূস তাদের সবচেয়ে বড় বন্ধু। এনসিপি টেনসিপি যারা আছে তারা পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে আমেরিকান সিআইএ এই সকল পারপাসে তারা সার্ভ করেছে। তাই অর্ধেক রাস্তায় ডক্টর ইউনূসকে তারা ছুঁড়ে ফেলে দিবে। নো ব্রাদার। ওই বলেছে নরেন্দ্র মোদীকে পাশে রেখে, আপনি বলেন তো বাংলাদেশের ব্যাপারে, আপনাকে ওপরে ছেড়ে দিলাম, কিন্তু আসলে ছেড়ে দিয়েছে না, আসলে নরেন্দ্র মোদীকে ফেলে দিয়েছে। ফেলে দিয়ে ওই বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের যে ফরেন পলিসি ওইটা বাস্তবায়ন হচ্ছে, করিডোর দিয়ে দিয়েছে ডক্টর ইউনূস, এবং এতে করে আমেরিকান ফরেন পলিসি মেকাররা দে আর সো হ্যাপি অ্যাবাউট ইট। জাতিসংঘ হ্যাপি, সব হ্যাপি, ইউরোপিয়ান ইউনিয়ন হ্যাপি, সব হ্যাপি। কারণ ওখানে একটা নতুন রাষ্ট্র হলে আমেরিকা কেন নারাজ হবে? শেখ হাসিনাকে তার মামাতো ভাই লাগে, ট্রাম্পের মামাতো বোন লাগে? নো। সো ইউজলেস। দ্বিতীয়ত, নরেন্দ্র মোদীকে যতই পার্সোনাল বন্ধুত্ব থাকুক, পাকিস্তান ইস্যুতে কি করেছে ওইটা ওদের ব্যাপার, রাইট? ওই যে ভাইস প্রেসিডেন্ট আমেরিকার, যার বউ ইন্ডিয়ান, এই সকল ইন্ডিয়ান ফিন্ডিয়ান বাংলাদেশি যারা যখন আমাদের এমপি মিনিস্টার হয় না ভাই, আমরা উল্টা মানে যারা আমরা একটু বুদ্ধি রাখি, আমরা উল্টা সাবধান হয়ে যাই, কারণ এরা আমাদের এথনিসিটির কোনো কাজে আসবে না, উল্টা আরো ক্ষতি করতে পারে, উল্টা আরো ক্ষতি করতে পারে। ঋষি সুনাক সবচেয়ে বেশি ক্ষতি করে গেছে ব্রিটেনের ইমিগ্রেশন লয়ের। তো তাই তুলসী গাবার্ড মানবাধিকারের কথা বলেছেন ঠিকই, কিন্তু এই সকল মানবাধিকার ইস্যুতে তখনই আমেরিকা সোচ্চার হয়, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড সোচ্চার হয়, যখন সরকার পরিবর্তনের ইচ্ছা থাকে। যেমন শেখ হাসিনার ক্ষেত্রে হয়েছিল, যে শেখ হাসিনাকে সরানোর ইচ্ছা, আমেরিকার আরো বড় এজেন্ট আনার ইচ্ছা। শেখ হাসিনার ক্ষেত্রে মানবাধিকার ইস্যুটা একটা ইম্পর্টেন্ট বিষয় ছিল। তাই যারা মানবাধিকার কর্মী তাদেরকে তারা সমাদরে রাখে, প্রয়োজনের কাজে লাগায়, ব্যাপারটা এরকম। কিন্তু যখন ফরেন পলিসির বিরুদ্ধে যাবে তখন মানবাধিকার টানবাধিকার হুষ্টি গিলায়। যেমন সৌদি আরব, কিসের আবার মানবাধিকার? সৌদি আরব যখন আমেরিকার সাথে যাব না, ব্রিক্সের সাথে যাব, এরকম একটা অবস্থা ছিল, তখন সৌদি আরবের ভেতরে মানবাধিকার ভায়োলেশন হচ্ছে, ওই নাস্তিককে ফাঁসি দেওয়া হচ্ছে, গলা কাটা হচ্ছে, আদনান খাসুইকে মেরে ফেলা হচ্ছে, এগুলো বিরাট ইস্যু হলো। কিন্তু যখনই সৌদি প্রিন্স এর আগের টার্মের ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশনে হোয়াইট হাউসে বসে, ওভাল অফিসে বসে আমেরিকার প্রেসিডেন্টকে পোস্টার সহ দেখাই দিলেন কত $বিলিয়ন অস্ত্র তারা কিনবে আমেরিকা থেকে, আদনান খাসুকি ইস্যু মাটির তলে, বুঝলেন না? এবং তখন ওই সালমান এখন বেস্ট ফ্রেন্ড হয়ে গেল।
ডোনাল্ড ট্রাম্প এর আগের টার্মে সোর্ড ড্যান্স করে গেছেন সৌদি আরবে, এখন আবার উনি যখন কিনা পাক ভারত যুদ্ধ হচ্ছে উনি গেলেন, ডোনাল্ড ট্রাম্প গেলেন কোথায়? সৌদি আরব, গেলেন কাতার, যে কাতার থেকে আমেরিকান রদেরকে কান ধরে বের করে দিয়েছিল কাতার, যে কাতার পাকিস্তানের সবচেয়ে বড় বন্ধু, যেই সৌদি আরব পাকিস্তানের সবচেয়ে বড় বন্ধু, নিউক্লিয়ার ইস্যুতে বলেন, সৈন্যের ক্ষেত্রে বলেন, বিভিন্ন ক্ষেত্রে। আপনি মনে করেন না আমেরিকান প্রেসিডেন্টের কানে কানে কাতার এবং সৌদি আরব গভর্নমেন্ট বলেছে পাকিস্তানের বিরুদ্ধে যায় না, পাকিস্তানের যত টাকা লাগে এগুলো আমরা দিব? আরে যেই দেশ আমেরিকান প্রেসিডেন্টকে $400 মিলিয়ন এয়ারক্রাফট উপহার দিতে পারে, ট্রাম্পকে এয়ারক্রাফট $400 মিলিয়ন এয়ারক্রাফট উপহার দিয়েছে কাতার, সেই কাতার তাদের ভাই পাকিস্তানকে তারা দিবে না? ওহ, আরব আমিরাতে একসময় ওই ধর্মের একটা ইস্যু উঠেছিল ইন্ডিয়ানদের সাথে, মনে আছে? কি থ্রেটটা দিয়েছিল আরব আমিরাত, দুবাই, ওরা দুবাইয়ের আমির ইন্ডিয়ানদেরকে, বেশি বাড়াবাড়ি করো না, আমাদের ধর্ম নিয়ে লাফালাফি করো না, বলছিল না? মনে আছে না? ভুলে গেছেন? অনেকে জানেনও না। এই জন্য ইন্ডিয়ানরা এখন আবার ট্রাম্পের উপরে খেপছে। এগুলো ওয়াকার দেখে, ওয়াকার স্টুপিড না। বাংলাদেশে যখনই আর্মি সরকার এসছে অথবা বিশ্বে সবসময় সেই সরকার আমেরিকান সঙ্গে ছিল, যতক্ষণ আমেরিকা অনেক সময় তাদেরকে ইউজ করে চিবিয়ে ফেলে তাদের বিরুদ্ধে গেছে, যেমন সাদ্দাম আমেরিকার বন্ধু ছিল, আবার পরে আমেরিকা যখন চিবিয়েছে তাকে ফেলে দিয়েছে, সাদ্দামকে ফেলে দিয়েছে যখন আমেরিকা ইন্টারেস্টের বিরুদ্ধে গেছে। কিন্তু বিরুদ্ধে না গেলে দ্যাটস ফাইন। জিয়াউর রহমান ক্ষমতায় এসে আমেরিকায় জিমি কার্টারের সাথে লনে হেঁটেছেন, রোনাল্ড রিগানের পাশে দাঁড়িয়ে এরশাদ মুচকি এসেছে, রোনাল্ড রিগান তাকে প্রশংসা করেছে আফগানিস্তান ইস্যুতে। আবার আপনার ওই মঈন এখন থাকে আমেরিকায়, বুঝেন না এগুলি? সুতরাং কখনো আমেরিকার বিরুদ্ধে গিয়ে ওয়াকার ক্ষমতায় এনে শেখ হাসিনাকে বসাই দিবে? শেখ হাসিনা গাঞ্জা খায় নাকি ইদানিং? এটা বুঝে গেছে আওয়ামী লীগের কর্মীরা, যারা নীতি নির্ধারক, তারা বুঝে গেছে যে এগুলি ভুয়া ভাই, ওয়াকার আসবে না। এবং ওয়াকার এটাও জানে শেখ হাসিনা যদি ক্ষমতায় আসে কোনোভাবে ওয়াকারকে সব জায়গায় ফাঁসি দিবে। কেন জানেন? ওই যে এসএসএফ এর বিরুদ্ধে ওয়াকারের বাহিনী বন্দুক তাক করেছিল, এসএসএফ বন্দুক ডাউন করতে বাধ্য হয়েছিল, তখন শেখ হাসিনা বলবে আমি যেতে চাই নাই, আমাকে এই বেঈমান নিমকহারাম ওয়াকার আমাকে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে, আমার জনগণ থেকে আমাকে বিচ্ছিন্ন করেছে, ওয়াকারকে ফাঁসি দাও। তখন আওয়ামী লীগের কর্মীরা বলবে হ্যাঁ হ্যাঁ, ওয়াকার নাম্বার 1 বেঈমান, ওয়াকারকে ফাঁসি দাও। যে ওয়াকারকে এখন সবচেয়ে বড়, তারা এতদিন সবচেয়ে বড় বন্ধু মনে করেছে, এবং জামাতিরা, পিঙ্কুরা ওয়াকার আওয়ামী লীগের লোক এটা বলে ব্যাপক প্রচার করছে, বুঝতে পেরেছেন? কিন্তু ওয়াকার কিন্তু শেখ হাসিনার এখন সবচেয়ে বেশি ক্ষমতায় চায় না। আর ওয়াকারের বিরুদ্ধে কিছু অ্যালিগেশনও আছে, যেমন ধরেন ওয়াকার অসংখ্য আওয়ামী লীগের নেতাকর্মীকে দেশ থেকে বেরিতে সাহায্য করেছেন, কারণ তার আর্মির অনেকে অনেক বিগ অ্যামাউন্ট টাকাকে এয়ারপোর্ট থেকে পার হতে দিয়েছেন, এখনো দিচ্ছেন। এবং অনেকে আবার বলে, অনেক মানবাধিকার কর্মীরা বলে যে আর্মিও কিছু মানুষ হত্যা করেছে জুলাই অগাস্টে। এই হেডেক ওয়াকার নিতে চায় না, যদিও ওয়াকার বলেছিল আমার উপরে আস্থা রাখেন, এই কথা বলে ইয়াকে ক্ষমতায় বসিয়েছে, এই ডক্টর ইউনূসকে এবং ছাত্রদের ক্ষমতায় বসিয়েছে। কিন্তু ওয়াকার এখন ছেড়ে দে মাকান্দে বাঁচে, তো ওয়াকারের এক্সিট কিন্তু ডক্টর ইউনূস না, ওয়াকারের এক্সিট ডক্টর ইউনূস না। যদি ওয়াকার মানে গ্যারান্টি পায় যে আমারে শান্তি মতো রিটায়ার করে দাও, আমি ছেড়ে দিই ক্ষমতায়, কিন্তু ওয়াকার তার এক্সিট নয়। ওয়াকার এক্সিট এর জন্যই নয়, কারণ এরপরে আবার একটা কথা উঠতে পারে যে ওয়াকার কেন আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে দেশ থেকে বেরোতে দিয়েছেন, এবং ওয়াকারের এই ক্ষমতা নাই, এই বলস নাই, এই ক্ষমতাও নাই, জনসমর্থন নাই যে ওয়াকার জিয়াউর রহমানের মতো বা এরশাদের মতো ক্ষমতা নিয়ে নেবে, সেটা তার নাই। কারণ এরশাদ যখন ক্ষমতা নিয়েছে, সাত্তার বুইরা মরে মরে অবস্থা, খালেদা জিয়া এত শক্তিশালী অবস্থায় নাই। খালেদা জিয়া নিজের মানে ঘর বাড়ি নিয়ে, বাচ্চা নিয়ে কোনো মতে বাঁচার চেষ্টা করছেন। জিয়াউর রহমান যখন ক্ষমতা নিয়েছেন, দেশে কোনো নেতৃত্ব নাই। কিন্তু ওয়াকার এখন ক্ষমতা নেবে না, সেই কাজ ওয়াকার যদি নেয় তাহলে বিএনপি লাভ হবে, বিএনপির ক্ষতি হবে না। কারণ বিএনপি হচ্ছে ওয়াকারের এক্সিট পয়েন্ট, ওয়াকারের এক্সিট বিএনপি, ডক্টর ইউনূসের এক্সিট বিএনপি। আর চুপ্পুর সাথে অনেক আগে এই সম্পর্ক খারাপ হয়ে গেছে শেখ হাসিনার,
বিচারপতি হিসেবে বিভিন্ন ইস্যুতে ও চুপ্পুকে গালাগালি করতো শেষ পর্যন্ত এই শেখ হাসিনা। সুতরাং চুপ্পুও চায় না শেখ হাসিনা ক্ষমতা আসে। শেখ হাসিনার পাশে ইন্ডিয়া নাই, ইন্ডিয়ান লোকরা এখন না বিশ্বাস উঠতেছে এই সকল আওয়ামী লীগের নেতাকর্মীরা মানি লন্ডারিং করছে, তাদের আধার কার্ড সব করাপশন করছে। স্বাধীনতার সময়ও তারা প্রায় 80 লক্ষ বাংলাদেশিদেরকে সহায়তা দিয়েছিল, স্থান দিয়েছিল, যার 90% ছিল, 80 থেকে 90% ছিল হিন্দু। তারপরেও পশ্চিমবঙ্গের মানুষরা অস্থির হয়ে গিয়েছিল, তারা বলেছিল এদেরকে তারাও দেশে ফেরত পাঠাও, আন্দোলন শুরু হয়ে গেছিল। 21 দিন পর দেখবেন রাস্তাঘাটে পশ্চিমবঙ্গে আন্দোলন শুরু হবে, এই সকল আওয়ামী লীগের কর্মীদেরকে দেশ থেকে তারাও। শেখ হাসিনা অলরেডি দালাই লামা হয়ে গেছে, উনি প্রতিশোধ স্প্রিয়ায় ভুগছেন। আরে ভাই, শেখ হাসিনার জনপ্রিয়তা আসমান চুম্বি যদি হয়ও কোনোদিন, তাও শেখ হাসিনা ক্ষমতা আসবে না। কেন জানেন? সে অর্গানাইজিং এবিলিটি নেই, অর্গানাইজিং পরিবেশ নেই, তার সবাই মন্ত্রী এমপি সব দেশ থেকে ভাগছে, তাদের সম্পত্তি সব ক্রোক করা হচ্ছে। এই যে একটা লেটেস্ট বলে দিই, যেটা ক্রোক হবে সেটা প্রবাসী পল্লী, এই সিলেট মহাসাগরের উপরে জনৈক আওয়ামী লীগের এমপির করাপশনের একটা ফল, যেটা রেকর্ড আমার কাছেই আছে। এগুলো সব সিজ হবে। তো ওরা আসবে, দেশে কমিটি বানাবে, জায়গায় জায়গায় আবার আন্দোলন করবে, মিছিল করবে, জনসংযোগ করবে, পাগলা কুত্তা কামড়াইছে। এগুলি ওয়াকার বুঝতে পেরেছেন? শুধু ওয়াকার শেখ হাসিনার পাশে নাই। এখন ওয়াকার চেয়েছিল যে তার নিজের শক্তি একটু কনসলিডেট করে এগুতে, কিন্তু জনৈক লেফটেন্যান্ট জেনারেলকে উনি বরখাস্ত করতে চেয়েছিলেন, অব্যাহতি দিতে চেয়েছিলেন, কিন্তু সেটাতে ডক্টর ইউনূস সম্মতি দেন না। দ্যাট ইজ দ্য লেটেস্ট থিং। তবে আলটিমেটলি দেখেন আপনি বাংলাদেশের বৈদেশিক সচিবের অবস্থাটা বর্তমানে দেখেন, করিডোরের বিরোধিতা করার কারণে ফরেন সেক্রেটারির অবস্থাটা দেখেন। সুতরাং এই বিষয়ে অ্যাডামেন্ট। এই পরিস্থিতিতে এই সংস্কার হচ্ছে মেনলি ওই টাইম ডিলে করা, আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে ফাঁসি দিয়ে দেওয়া, কনভিকশন ঘোষণা করা, এবং আলটিমেটলি এইগুলি করে করিডোর চুক্তি মুক্তি করে একটা ইলেকশন হবে, বিএনপি ক্ষমতা আসবে। কিন্তু বিএনপি জানি আবার আওয়ামী লীগ যেই রাস্তায় হেঁটেছে, কাল্টিশ রাস্তায়, ফ্যামিলি কাইনেস্টি, কাল্ট, এগুলোতে যদি বিএনপি হাঁটে, বিএনপির পরিণতি আলটিমেটলি আমার প্রিয় দলের পরিণতি এরকমই হবে। এটা যেন তারা না করে, তারাকে এদিকে খেয়াল রাখতে হবে। তারা যেন পুটিনের মতো, পুটিন মেদভিয়াদভ 2 টার্ম, আবার তার চাকর মেদভিয়াদভকে ক্ষমতায় বসায়, আবার পুটিন ক্ষমতায়, এরকম যদি করে তাহলে বিএনপির সমর্থন হারাবে। বিএনপি মাস্ট নট ডু দ্যাট। যাই হোক, এটা সাইড দিয়ে বললাম, কিন্তু কথা হচ্ছে আলটিমেটলি ওয়াকার এর ভবিষ্যৎ হচ্ছে ওয়াকার বিএনপির মাধ্যমে এক্সিট চাইবে, ক্ষমতা নিলেও চাইবে, ক্ষমতা না নিলেও চাইবে, রিটায়ার করলেও চাইবে। সুতরাং বাংলাদেশে এইগুলি খেয়াল রাখতে হবে। আর সর্বশেষে বিএনপির বন্ধুদের বলছি, তারেকের বউকে এখন কোন অবস্থায় রাজনীতিতে ফ্রন্টে এনো না। স্বামীর জন্য ক্যাম্পেইন করতে পারে, সব বউরাই করে, কিন্তু রাজনীতিতে যদি ফ্রন্টে আনা হয়, বাংলাদেশের মানুষ নারী নেতৃত্ব এখন আর খাবে না। আর ফ্যামিলি ডাইনেস্টি বর্তমান জেনারেশন মানতে চায় না। দলে যেন গণতন্ত্র থাকে, ব্যক্তি চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, এটা আমি বলবোই। বিএনপিকে ভালোবাসি অর্থহীন, সত্য কথা বলবো না। আর ডক্টর ইউনূসের সরকার অনেক ভুল করেছেন, এবং সেই ক্ষেত্রে এই সরকারকে সমালোচনা অব্যাহত থাকুক, বিএনপি করুক, রাইটফুলি করছে, করিডোর ইস্যুতে সবাই করছে। এনসিপিও স্বাধীনতার বিরোধিতা বাদ দেখ, 71 পক্ষে থাকুক, মৌলবাদীদের থেকে সরে আসুক, এবং এনসিপির নেতারা শিবিরের ট্রলিং এর শিকার হবে, শিবিরের থ্রেটের শিকার হবে, শিবিরের ক্যারেক্টার অ্যাসাসিনেশনের শিকার হবে, কারণ এটা কাল্ট। এই কাল্টদের প্রধান হচ্ছে গোলাম আজম, মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজিব, ওদের তারা কোনদিন। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের এই নিউজটি দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।